আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে ক্ষমতাচ্যুত হলে আজির বেনজিরের মতো সবার অপকর্ম বের হয়ে আসবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু। এবারে জানাবো ময়মনসিংহের সুতিয়া নদী থেকে উদ্ধার হওয়া লাকেজের ভেতরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভের খণ্ডিত দেহ পেয়েছে পুলিশ। জানাবো নৈতিক স্খলনে জড়িতরা সংসদে আসুক চায় না। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা দুঃখজনক উল্লেখ করে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জে.এম. কাদের বলেছেন, এই হত্যাকাণ্ড ঘটেছে কিনা তা আমরা এখনো নিশ্চিত নই। এ কারণে স্পিকার তার আসন শূন্য ঘোষণা করতে পারছে না। তবে অপেক্ষা করছি, হয়তো একটা ফলাফল পাওয়া যাবে। এবারে থাকছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈরিতা অত্যন্ত প্রকট। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো কোনো আলাপ আলোচনা দেখছি না। তাদের মধ্যে বৈরিতা অত্যন্ত প্রকট। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই প্রকট বৈরিতা রাখলে সামনে এগিয়ে যাওয়া খুব কঠিন হবে। জানিয়ে দেব, সরকার পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশ থেকে পালাতে সুযোগ করে দিয়েছে বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে বাইডেনের প্রস্তাব ত্রুটিপূর্ণ হলেও ইসরায়েল তা গ্রহণ করবে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর নেতানিয়াহুর উপদেষ্টা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ক্ষমতাচ্যুত হলে আজিজ বেনজিরের মতো সব অপকর্ম বের হয়ে আসবে মজনু। ক্ষমতাচ্যুত হলে আজিজ বেনজিরের মতো সবার অপকর্ম বের হয়ে আসবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু। রোববার রাজধানীর ডেমরায় ট্যাংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে থানা বিএনপি আয়োজিত দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণকালে এসব কথা বলেন তিনি। মজনু বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে লুটপাট করে খাচ্ছে। তাদের হাত থেকে রেহাই পায়নি ব্যাংক, শেয়ার বাজার, বিদ্যুৎ খাত, স্বাস্থ্য খাত, এমনকি পাবলিক টয়লেট পর্যন্ত। ক্ষমতাচ্যুত হলে আওয়ামী লীগের সকল নেতাদের অপকর্মের তথ্য বের হয়ে আসবে। তাই অপকর্মের দায় থেকে বাঁচতে সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে যাচ্ছে। তিনি আরো বলেন, আজকে কেড়ে নেওয়া হয়েছে জনগণের সকল অধিকার। বিরোধী মত দমনের প্রশাসনকে লেলিয়ে দেওয়া হয়েছে, অথচ দুর্নীতিবাজদের বিচার করা হচ্ছে না। পক্ষান্তরে লুটেরাদের কৌশলে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর কারণ হল, তাদের আইনের আওতায় আনা হলে সরকারের শীর্ষ পর্যায়ের নেতাদের নাম চলে আসবে। জবি শিক্ষার্থীর খণ্ডিত দেহ লাগেজে। ময়মনসিংহের সুতিয়া নদী থেকে উদ্ধার হওয়া লাকেজের ভিতরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভের খণ্ডিত দেহ পেয়েছে পুলিশ। রবিবার বিকেল 4:45টার দিকে তথ্য নিশ্চিত করেছে স্থানীয় 7 নম্বর ওয়ার্ড ইউপির সদস্য মোহাম্মদ বোরহানুদ্দিন। পুলিশের দাবি, লাশটি বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থী সৌরভের। নিহত সৌরভের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইকবাজার ইউনিয়নের তারাঠি গ্রামে। এর আগে এদিন সকালে ময়মনসিংহ সদর ও মুক্তাগাছা উপজেলার সীমান্তবর্তী মনতলা ব্রিজের নিচে সুতিয়া নদী থেকে এক অজ্ঞাত তরুণের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় নদী থেকে কালো রঙের একটি লাকেজ থেকে মরদেহের 3টি খণ্ড এবং পাশে একটি বাজারের ব্যাগ পলিথিনে মোড়ানো অবস্থায় খণ্ডিত মাথা উদ্ধার করা হয়। এরপর প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয় বলে জানিয়েছে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, খুন হওয়া তরুণের নাম সৌরভ। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার মাইকবাস ইউনিয়নের তারাঠি গ্রামের বাসিন্দা। ডাক বিভাগ কর্মচারী মোহাম্মদ ইউসুফের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ বোরহানুদ্দিন বলেন, সৌরভ পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিবিএতে লেখাপড়া করতেন বলে খোঁজ নিয়ে জেনেছি। তাদের কেউ গ্রামে থাকে না। এর মধ্যে সৌরভের বাবা ঢাকা এবং চাচা মোহাম্মদ ইলিয়াস ময়মনসিংহ শহরে বসবাস করেন বলে জেনেছি। তবে কেন বা কী কারণে ছেলেটা খুন হয়েছে তা এলাকায় কেউ জানে না। খুনের ঘটনাটি পুলিশ আমাকে জানিয়েছে। নৈতিক স্খলনে জড়িতরা সংসদে আসুক চায় না জে.এম. কাদের। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা দুঃখজনক উল্লেখ করে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জে.এম. কাদের এমপি বলেছেন, এই হত্যাকাণ্ড ঘটেছে কিনা তা আমরা এখনো নিশ্চিত নই। এ কারণে স্পিকার তার আসন শূন্য ঘোষণা করতে পারছে না। তবে অপেক্ষা করছি, হয়তো একটা ফলাফল পাওয়া যাবে। রোববার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শ্রী লোকনাথ ব্রহ্মচারীর 143তম তিরোধান দিবসে আশ্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি। জাপা চেয়ারম্যান বলেন, সংসদ আনারকে জড়িয়ে সংবাদ মাধ্যমে যা শুনতে পাচ্ছি এগুলো খুবই দুঃখজনক।
তার মতো একজন উচ্চ পর্যায়ের এবং দায়িত্বশীল ব্যক্তি যদি নৈতিক স্খলনের সঙ্গে সত্যিই জড়িত থাকেন, তাহলে আমরা এ ধরনের আর কাউকে এমন মহান জায়গায় আসুক এটা চাই না। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক এমপি লিয়াকত হোসেন খোকা, জাপার প্রচার সম্পাদক মাসুদুর রহমান সহ আরও অনেকে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈরিতা অত্যন্ত প্রকট। সিইসি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও কোনো আলাপ আলোচনা দেখছি না। তাদের মধ্যে বৈরিতা অত্যন্ত প্রকট। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই প্রকট বৈরিতাটা রাখলে সামনে এগিয়ে যাওয়া খুব কঠিন হবে। এই বৈরিতা পরিহার করে আলোচনা টেবিলে বসতে হবে। এছাড়া নির্বাচন কমিশন কখনো একা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে পারবে না যদি না রাষ্ট্র এবং সরকারের পলিটিক্যাল উইল সপক্ষে থাকে। রাষ্ট্রের যদি পলিটিক্যাল উইল সপক্ষে থাকে তাহলে প্রশাসন, পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে বাধ্য। রোববার বেলা 11:30টায় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে টিআইবি। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল, 4 নির্বাচন কমিশনার এবং ইসি সচিব শফিউল আজিম এবং টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সহ 5 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেন, তাদের মূল দাবিটা ছিল আমরা যেন দ্রুত তথ্যটা দেই। ওনারা তথ্যের অবাধ প্রবাহ চাচ্ছেন, যে কোনো তথ্য যেন আমরা ওয়েবসাইটে তুলে দেই। কিছু কিছু ক্ষেত্রে ওনারা বলেছেন আমাদের দায়িত্ব হয়তো কিছুটা পালন করছি না। আমরা বলেছি সেটা আইনি সীমাবদ্ধতার কারণে, যেমন হলফনামায় কে কী সম্পত্তির বিবরণী দিল সেটা আমাদের কাছে থাকবে বা আপলোড করে দিচ্ছে। যে কেউ তথ্য দিতে পারেন, দুদক নিতে পারেন, আমরা সহযোগিতা করব। আমাদের বলা হয়নি আমাদের স্টেটমেন্ট বিশ্লেষণ করে পদক্ষেপ নিতে, কোনো কর্তৃত্ব বা দায়িত্ব আমাদের দেওয়া হয়নি। তিনি বলেন, বৈঠকে টোটাল নির্বাচনী ব্যবস্থা নিয়ে কথা হয়েছে। নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়নি, তবে ফেয়ার হয়েছে। একটা দক্ষতার অভাব রয়েছে, সেটা ওনারা জোর দিয়ে বলেছেন। আমরা বলেছি আমাদের কাজ হচ্ছে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করা। সমস্যা অনেকটাই রাজনৈতিক সমস্যা নিরসন না হলে নির্বাচন ব্যবস্থাটা আরও স্টেবল হবে না। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। বাইডেনের প্রস্তাব ত্রুটিপূর্ণ হলেও গ্রহণ করবে ইসরায়েল, নেতানিয়াহুর উপদেষ্টা। গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে বাইডেনের প্রস্তাব ত্রুটিপূর্ণ হলেও ইসরায়েল তা গ্রহণ করবে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপদেষ্টা। রবিবার ব্রিটেনের সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহুর প্রধান পররাষ্ট্রনীতির উপদেষ্টা ওফির ফক এ মন্তব্য করেছেন। তিনি বলেন, ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত যুদ্ধবিরতির একটি কাঠামো মেনে নিয়েছে, তবে কাঠামোটি ত্রুটিপূর্ণ। তাতে আরও অনেক সংস্কারের প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, চুক্তিটি উপযোগী নয়, তবে আমরা বন্দীদের সবাইকে মুক্তি দিতে চাই। ওপির ফক বলেন, প্রস্তাবিত চুক্তিতে তো সব বিশদ বিবরণ রয়েছে, তবে বন্দীদের মুক্তি এবং হামাসের বিনাশসহ ইসরায়েলি শর্তাবলীতে কোনো পরিবর্তন আসেনি। এদিকে রবিবারও গাজা উপত্যকায় হামাস এবং ইসরায়েলি বাহিনীর মাঝে সংঘর্ষ হয়েছে, তবে মধ্যস্থতাকারীরা উভয় পক্ষকে বাইডেন প্রস্তাবিত যুদ্ধবিরতির চুক্তি মেনে নেওয়া এবং বন্দি বিনিময় চুক্তিতে একমত হওয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। বাইডেন প্রস্তাবিত পরিকল্পনায় 3টি স্তর বা পর্যায় রয়েছে। প্রথম স্তরে গাজায় 6 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হবে। এ পর্বে রাফা সহ গাজার জন্য জনবহুল এলাকাগুলো থেকে সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে এবং ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী কয়েকশো ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে নিজেকে কবজায় থাকা কয়েকশো বন্দীকে মুক্তি দেবে হামাস। এ দফায় যেসব বন্দীদের মুক্তি দেওয়া হবে তাদের মধ্যে বয়স্ক এবং নারীরা প্রাধান্য পাবে। একই সঙ্গে 6 সপ্তাহে প্রতিদিন গাজায় প্রবেশ করবে অন্তত 600 ত্রাণবাহী ট্রাক। হামাস এবং ইসরায়েলি মন্ত্রিসভা ও প্রতিরক্ষা বাহিনী এ পর্যায়ে স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনা চালিয়ে যাবেন। যদি এই আলোচনা 6 সপ্তাহ সময়সীমার মধ্যে না হয়, তাহলে পরিকল্পনার প্রথম পর্ব বা যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়বে। স্থায়ী যুদ্ধবিরতির জন্য হামাস এবং ইসরায়েল দুপক্ষের ঐক্যমতের মধ্য দিয়ে শেষ হবে গাজায় শান্তি পরিকল্পনার প্রথম স্তর বা পর্যায় এবং তারপর শুরু হবে পরিকল্পনার দ্বিতীয় পর্ব। এই পর্বে নিজেদের কবজায় থাকা বন্দীদের সবাইকে মুক্তি দেবে হামাস এবং তার বিনিময়ে গাজার বাসিন্দারা পাবে স্থায়ী যুদ্ধবিরতি। পরিকল্পনার তৃতীয় পর্যায়ে যুদ্ধবিধ্বস্ত গাজায় ভবন, রাস্তাঘাট নির্মাণের কাজ শুরু হবে।